সো ডেটাবেসে দেখো, ডেটাবেস টেবিলের মধ্যে এটা একটা টেবিল, ডেটাবেসের টেবিল, তার মধ্যে রোল নাম্বার, স্টুডেন্ট নেম, রেজ নাম্বার, সাবজেক্ট, মার্কস অ্যান্ড গ্রেড, এই টোটালগুলোকে আমরা বলছি হচ্ছে ফিল্ড। এটা প্রত্যেকে ফিল্ড বা অ্যাট্রিবিউট। আমাকে যদি বলে যে কালাম হেডারকে আমরা কি বলবো, অ্যাট্রিবিউট বলবো, যে কোনো কালামের হেডারকে। কালাম মানে হচ্ছে যেগুলা ভার্টিক্যাল লাইনস আছে তাদের হেডার, যেমন রোল নাম্বার, স্টুডেন্ট নেম, রেজ নাম্বার, সাবজেক্ট, মার্কস, গ্রেড, এদের প্রত্যেকটাকে আমরা কি বলবো হচ্ছে কালাম হেডার, দিস কল্ড অ্যাজ এ অ্যাট্রিবিউট। এবং এই অ্যাট্রিবিউটের সঙ্গে যারা টোটাল যে রোজ এরা আছে, যেমন 1 সোমা রয়, রেজিস্ট্রেশন নাম্বার, বেঙ্গলি নাম্বারগুলো আছে, সাবজেক্ট, মার্কস, গ্রেড, এই টোটালটাকে আমরা বলছি হচ্ছে টাপেল। কল্ড এজ এ টাপেল, রো ইজ কল্ড টাপেল। খাতা লিখে রাখতে হবে, আগের দিন বলেছে রো ইজ কল্ড টাপেল। অ্যান্ড ইন এ রিলেশন, যদি আমার কত সংখ্যক রো আছে, মানে হাউ মেনি টাপেলস ইন এ রিলেশন ইজ কল্ড কার্ডিনালিটি। অর্থাৎ কার্ডিনালিটি কাকে বলবো, একটা টাপেলের মধ্যে একটা রিলেশনের মধ্যে যত সংখ্যক টাপেল আছে তাদেরকে আমরা কি বলবো, কার্ডিনালিটি। তাহলে এই টেবিলটা যদি আমাকে বলে কার্ডিনালিটি কত, বলবে হচ্ছে এর কার্ডিনালিটি হচ্ছে 3। হোয়াই ইট ইজ 3? বিকজ আমার এটা হচ্ছে একটা রো, নেক্সট দিস ইজ সেকেন্ড রো, দিস ইজ থার্ড রো। কিন্তু এটাকে কিন্তু কোনো সময় রো হিসাবে ট্রিট করবে না, এটা যে কালাম হেডার, এটা হচ্ছে অ্যাট্রিবিউট। তাহলে এই টেবিলটার বা স্টুডেন্ট ডেটাবেসের যে টেবিলটা আছে, এই টেবিলের কার্ডিনালিটি হচ্ছে 3, আর ডিগ্রি কত, ডিগ্রি হচ্ছে 6, বিকজ রোল নাম্বার, স্টুডেন্ট নেম, রেজ নাম্বার, সাবজেক্ট, মার্কস অ্যান্ড গ্রেড, এটাকে বলছে হচ্ছে ডিগ্রি। ডিগ্রি কাকে বলছে, নাম্বার অফ টাপেল, নাম্বার অফ কলাম ইন রিলেশন ইজ কল্ড ডিগ্রি। এটা হলো। তাহলে এটা যে কোনো ক্ষেত্রে তোমাদের এক্সামে একটা এমসিকিউ টাইপ কোশ্চেন থাকে। কি টাইপের কোশ্চেন থাকে আমি বলে দিচ্ছি, শুধু খাতা একবার লিখে নাও। ইন এ রিলেশন, এভাবে লেখো, in a relation are have 5 column and 4 rows. বললো এর ডিগ্রি কত, আর বলছে কার্ডিনালিটি কত। সো ডিগ্রিটা আমি দেখেই বুঝতে পারছি, যেহেতু আমার 5টা কলাম আছে, সো ডিগ্রি ইজ 5 অ্যান্ড কার্ডিনালিটি যতগুলো রো বা টাপেল আছে, দিস ইজ কল্ড কার্ডিনালিটি। সো কার্ডিনালিটি হলো হচ্ছে এর 4। একদম একদম বলছি, দাঁড়াও দেখো ভালো মতন, স্নেহা, আচ্ছা দেখো, এই যে টেবিলটা আছে, এই টেবিলটার মধ্যে ডিগ্রি হচ্ছে এই টেবিলের মধ্যে যতগুলো অ্যাট্রিবিউট আছে, যত সংখ্যক অ্যাট্রিবিউট আছে। দেখো এখানে অ্যাট্রিবিউট কটা আছে, যেমন রোল নাম্বার, স্টুডেন্ট নেম, রেজ নাম্বার, সাবজেক্ট, মার্কস আর হচ্ছে গ্রেড। যত সংখ্যক কলাম, মানে যত সংখ্যক অ্যাট্রিবিউট থাকবে সেটা হচ্ছে তার ডিগ্রি। যতগুলো অ্যাট্রিবিউট থাকবে, দিস ইজ কল্ড ডিগ্রি। বোঝা গেল? তাহলে এখান থেকে আমাকে কি বলবো, এখানে এই টেবিলটার মধ্যে আমার ডিগ্রি কত হতে পারে, এই টেবিলটার মধ্যে আমার না 5 কলামস আছে, 5 কলামস মানে এর ডিগ্রি 5, কার্ডিনালিটি হচ্ছে 4। ওকে, এই টাইপের কোশ্চেন রেডি করে রাখবে, এই টাইপের কোশ্চেন পরীক্ষা ধরে রাখো, 95% চান্সেস টু অ্যারাইভ ইন ইউর এক্সাম। নেক্সট আমরা আসছি এই পয়েন্টের থেকে, অত ডিটেলসে কিছু পড়ার দরকার নেই। যাদের কাছে যে বই আছে
সেই বইয়ের থেকে প্রথম 3টি পয়েন্ট পড়ে রাখবে অ্যাডভান্টেজ অফ ডিবিএমএস মধ্যে, মানে যাকে আমরা বলছি ডেটাবেসের সুবিধে এবং অসুবিধে। প্রথম 3টি করে পয়েন্ট পড়বে। প্রথম সুবিধা আমি বলতে পারি ডেটাবেসের সবচেয়ে বড় হচ্ছে আমার যে ডেটাগুলো থাকে, অল দ্য ডেটা ইজ অ্যারেঞ্জ ইন এ অর্গানাইজড ইন ম্যানার। অর্গানাইজ ফর্মে থাকে। কিরকম অর্গানাইজ থাকে তুমি দেখো, এই টেবিলটাকে তুমি যদি খুব ভালো মতো লক্ষ্য করে দেখো, রোল নাম্বারের মধ্যে রোল নাম্বারই আছে, স্টুডেন্ট নেমে স্টুডেন্ট নেম আছে, রেজ নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারই আছে। এমন নেই যে রেজিস্ট্রেশন নাম্বারের মধ্যে সাবজেক্ট চলে এসছে, বা মার্কসের মধ্যে রেজিস্ট্রেশন নাম্বার চলে, দ্যাট ইজ এ রং এন্ট্রি। এই ধরনের ডেটাবেসের মধ্যে এন্ট্রি করা যাবে না। ডেটাবেসের সমস্ত ডেটাগুলো কিভাবে অর্গানাইজ ফরম্যাটে থাকবে। আর হচ্ছে সিকিউরিটি, দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। সিকিউরিটি মানে তথ্যের সুরক্ষা। কোনো একটা জিনিসের যদি আমি সুরক্ষা না দিতে পারি, তো সেটার কোনো ভ্যালিডিটি থাকবে। যেমন ধরো আজকে ধরো ইন্ডিয়ান এয়ারলাইন্স বা ইন্ডিয়ান আর্মি বা লাইক স্টেট ব্যাংকের ডেটাবেস যদি পুরোপুরি হ্যাক হয়ে যায়, সেক্ষেত্রে বুঝতে পারছো কি ধরনের প্রবলেম অ্যারাইজ করবে। সমস্ত অ্যাকাউন্টের যে ডিটেলস যদি জেনে যায় কেউ, হ্যাকার্সরা, তারা তো তার ক্ষেত্রে তো সে সবকিছু জেনে গেল। হ্যাকার্সরা সব ইনফরমেশন সেখান থেকে তোমার ট্রানজেকশন করে টাকাগুলো ওদের অ্যাকাউন্টে নিয়ে নিতে পারে। সো একটা মানে যাচ্ছে তা অবস্থা হতে পারে। তো সেখান থেকে কিন্তু ডেটাবেস সিকিউরিটি প্রদান করা হচ্ছে ডেটাবেসের থেকে পুরোপুরি সবচেয়ে পাওয়ারফুল ফিচার্স ডেটাবেস সিকিউরিটি। আর আরেকটা ব্যাপার হচ্ছে সেন্ট্রালাইজড, এটা সবচেয়ে বড় এখনকার দিনে যেটা সেন্ট্রালাইজ অ্যাক্সেস। যেমন দেখো আজকে আমাদের রেলওয়ে রিজার্ভেশন থেকে শুরু করে, আমরা আগের দিনে কি হতো, যখন আমরা অনেকদিন আগে দেখতাম, ধরো আমি হাওড়া থেকে মুম্বাই যাব, তা হাওড়া থেকে মুম্বাই যাব, তখনকার দিনে ধর আজ থেকে প্রায় 20-25 বছর আগে একটা বড় খাতা থাকতো, একটা টিকিট দেওয়া হতো, যেটাকে টিকিটটাকে আমরা বলতাম হচ্ছে পুরোপুরি ওই পিচ বোর্ডের টিকিট। যারা ছোটবেলা দেখেছো দেখলে বুঝতে পারবে, একটা পিচ বোর্ডের টিকিট থাকতো। সেই টিকিটের মধ্যে একটা সিল দেওয়া থাকতো এবং তুমি কোথা থেকে কোথায় যাবে এই রেকর্ডটাকে হাতে লিখতে হতো, যে প্যাসেঞ্জার নেম, অমুক ডেটে জার্নি, এই এটা এটা সব হাতে লিখতো। লেখার পর তাকে ট্রেনে যখন যেত ওই টিকিটটা দেখাতে হতো, টিটি ওই হাতের কার্বন কপি দেখে দেখে চেক করতো। এখনকার দিনে পুরোপুরি কি হয়, তুমি পৃথিবীর যে কোনো প্রান্তে বসে ইউ ক্যান গেট দ্য টিকিট ফ্রম এনিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড। তুমি তুমি তো মনে করো আমি আমেরিকাতে বসে আমার এক কলকাতার বন্ধুকে টিকিট কেটে দেবো, ইউ ক্যান ডু দিস, নো প্রবলেম। আইআরসিটিসিতে সাইট করে তুমি টিকিট কেটে ওকে মেল করে পাঠিয়ে দিলে, ও আইডি প্রুফ নিয়ে উঠে গেলে। সো দ্যাট ইজ এ সেন্ট্রালাইজ সিস্টেম, তাই তো? ডেটাবেসের জন্য সম্ভব হয়েছে, আদারওয়াইজ সম্ভব ছিল না। যেমন এখন ধরো কেউ টাকা পয়সা নিয়ে বেরিয়েছে ট্রেনে ঘুরতে, দেখা গেল স্যার ট্রেনের মধ্যে সমস্ত টাকা পয়সা পকেট থেকে সমস্ত টাকা কি হয়েছে, চুরি হয়ে গেছে কোনো কারণে। সে পকেট মারফত চুরি হয়েছে কোনো কারণে, সবকিছু হয়ে গেল। তো সে তারা ঘুরতে গেলে মুম্বাই নামলো, নামার পর কোনো কিছু নেই, তখন এটিএম কার্ডও ছিল না আগের দিনে। তো স্যার দ্যাট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ ডিবিএমএস, সেন্ট্রালাইজ সিস্টেম। ভাবলে অনেক কিছু, উইদাউট ডিবিএমএস আমরা কোনো কিছু ভাবতেই পারি না। যে আমরা ডেটাবেসে কম্পিউটারে যে কাজগুলো করছি, দ্য ইম্পর্টেন্স যে ডেটাগুলো থাকবে, একটা পজিশন ডেটাগুলোকে আমরা স্টোর করতে হবে। ইউ ক্যান স্টোর এ পার্টিকুলার পজিশন। শুধু স্টোর করলেই হবে না, সেটাকে এমন করে করতে হবে যেন যে কোনো প্রান্ত থেকে অ্যাক্সেস করা যায়, ক্লাউড বেস যেটাকে আমরা বলি আর কি। তো এখান থেকে মোটামুটি তিনটি পয়েন্ট অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ পড়ে রাখবে। অ্যাট্রিবিউট ফিল্ড কাকে বলে এগুলো তো বলেই ছিলাম, এগুলো ভালো মতন পড়বে। টাপেল বা রেকর্ড, টাপেলকে আমরা কি বলতে পারি, টাপেল মানে হচ্ছে রো ইজ কল টাপেল। একটা সোজা বাংলা ভাষায় বলতে গেলে একটা রো কে আমরা টাপেল বলি। তো এক্সামে কোশ্চেন আসে, হোয়াট ইজ টাপেল, টাপেল বলতে কি বোঝো, বলবে রো ইজ কল্ড টাপেল। নেক্সট আমরা আসছি এখান থেকে টি টিইউপিএলই, টিইউপিএলই দ্যাট ইজ কল্ড টাপেল। ওকে, তুমি কিন্তু ওই ফাইল কত প্রকার কি কি এগুলা কিছু পড়ার দরকার নেই। কি ধরনের ফাইল হয়, সিকোয়েন্সিয়াল ফাইল, সিরিয়াল ফাইল, ইন্ডেক্স সিকোয়েন্সিয়াল ফাইল, র্যান্ডম ফাইল, নো নিড, নো নিড, কোনো দরকার নেই এগুলো পড়ার। আরেকটা শুধু পড়ে রাখবে যে হাউ মেনি টাইপস অফ ডেটাবেস সফটওয়্যার ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে কত ধরনের ডেটাবেস সফটওয়্যার হয় সেই লিস্টটা আমাদেরকে একটু জানতে হবে। সেটা আমি তোমাকে এখান থেকে এটা খাতায় শুধু লিখে নাও যে ডেটাবেস সফটওয়্যার।
MySQL, SQL Server, DBase, DB2, MS Access, এদের প্রত্যেকটাকে ডেটাবেস সফটওয়্যার বলা হয়। এই সফটওয়্যার লিস্টটা লিখে রাখো, কারণ পরীক্ষার সময় কোশ্চেন আসে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ ডেটাবেস সফটওয়্যার, হুইচ অফ দ্য ফলোইং, এই টাইপের এমসিকিউ থাকে। হুইচ অফ দ্য ফলোইং ইজ ডেটাবেস সফটওয়্যার। তো বললো ওরাকেল, যারা ওরাকেল, DB2, ডিবেস, আর এখানে বললো অল অফ দিস। টিক দেবে ডিতে, বিকজ ডি হচ্ছে অল অফ দিস, মানে সবগুলোকে বলছে অল অফ দিস। তাহলে ওরাকেল, DB2, ডিবেস এবং অল অফ দিস মানে সবগুলো ডেটাবেস সফটওয়্যার। খাতা লিখে নিয়েছো আশা করি, তাহলে আমি পরেরটায় আসছি আর কি। এখানে ডেটাবেসের ফাইল যেগুলো, এই নাও লিখে নাও, লিখে নিয়ে আমাকে বলবে। আচ্ছা, ঠিক আছে। ডেটাবেস সফটওয়্যার গেল ওরাকেল, DB2, ডিবেস আর হচ্ছে অল অফ দিস হয়ে গেল। নেক্সট আমাদের যে প্রশ্নটা করতে হবে যে এনটিটি, হোয়াট ইজ এনটিটি, এনটিটি বলতে কি বোঝো? এনটিটি মিনস এটা হচ্ছে যে কোনো কিছুকে, যেমন ধরো একটা স্কুল, কলেজ, কলেজের মধ্যে বলো বলো। তুমি কোশ্চেনটা ভালো মতন দেখো, এখানে সবাই তো ডেটাবেস সফটওয়্যার, অল অল অফ দিস, অ্যান্সারটা হবে অল অফ দিস। এটার অ্যান্সারটা হবে অল অফ দিস, এখানে টিক দিয়ে রাখো। ওরাকেলটা ওরাকেল লিখিনি না এখানে, ও ওই জন্য তো অসুবিধা হচ্ছে বুঝতে। এই দেখো ওরাকেল লিখে নাও, হ্যাঁ আমি লিখতে ভুলে গেছি। ওরাকেল একটা ডেটাবেস সফটওয়্যার, ওরাকেল ইটসেলফ এ ডেটাবেস সফটওয়্যার, ঠিক আছে। অ্যান্সারটা হবে হচ্ছে হ্যাঁ অল অফ দিস। ওকে, এনটিটি ডেফিনেশন পড়বে, ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এনটিটি কাকে বলে, বলে হোয়াট ইজ এনটিটি যদি বলে আমাকে, এখানে বাংলায় লেখা আছে, ইংলিশে বইয়ের মধ্যে পেয়ে যাবে এনটিটি। এক লাইনে শুধুমাত্র ডেফিনেশন হবে, অনলি ওয়ান লাইন, লিখে নেবে। আচ্ছা দাঁড়াও এক সেকেন্ড। বাংলা যারা করছো তারা এটাকে লিখে নাও, এনটিটি হচ্ছে এমন একটি সত্তা যা দিয়ে কোনো অবজেক্টকে চিহ্নিত করা যায়। আর ইংলিশটা আমি বলে দিচ্ছি, এটা আমার যে লেখা আছে, এভাবে লেখো, an entity is an object, an entity is an object that exists ফুল স্টপ। দাঁড়া পাঠিয়ে দিচ্ছি, লিখে সময় নষ্ট করার দরকার নেই, এক সেকেন্ড দাঁড়াও।
কোথায় গেলাম আবার? ঠিক আছে, আর এনটিটি যদি তোমাকে এক্সাম্পল বলে, সেটা হলো ছাত্রছাত্রী বা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের ক্ষেত্রে বলবে যে কোনো এডুকেশন ইনস্টিটিউশন, এটা ইংলিশে করে দেবে। কোনো বিজনেস ব্যবসায়িক প্রতিষ্ঠানের ক্ষেত্রে তারা কর্মচারী, যেমন এমপ্লয়ি, লাইব্রেরি, বুকস, অল অফ দিস আর এন্টিটি। ঠিক আছে, এবার হচ্ছে ম্যানুয়াল ফাইল সিস্টেম, যেটা বলছে ডিবিএমএস, এর মধ্যে পার্থক্য। এখান থেকে বেশি কিছু নয়, ডেটাবেসে এবং ম্যানুয়াল ফাইলসের পার্থক্য শুধুমাত্র তুমি যে কোনো একটি করে পয়েন্ট পড়বে, কারণ এটা এসএকিউ টাইপের অ্যান্সার কোশ্চেনে আসে, শর্ট অ্যান্সার টাইপের। সো ম্যানুয়াল বা নিরাপত্তা অনেক কম, তুমি যে কোনো একটা করতে পারো, যার বই যেটা পাবে। যদি না পাও, ইংলিশে যদি করে দেয়, এটা এইভাবে লেখো, একদিকে লেখা হচ্ছে ম্যানুয়াল ফাইল সিস্টেম, আর এদিকে হচ্ছে ডিবিএমএস। ম্যানুয়াল ফাইল সিস্টেম, এটা লেখা হচ্ছে ডিবিএমএস। এটা ইংলিশে লেখা হচ্ছে ইন ম্যানুয়াল ফাইল সিস্টেম security of files is lesser than DBMS, is lesser than DBMS. In manual file system, সিকিউরিটি, এক সেকেন্ড একটা ফোনটা রিসিভ করে নি, একটু এক সেকেন্ড দাঁড়াও। হ্যাঁ বল। আচ্ছা আচ্ছা, আমি ক্লাসটা শেষ করে কথা বলি, তুই গাড়িতে ওঠ, ঠিক আছে? হ্যাঁ। কত কত বললো? ঠিক আছে, আচ্ছা, ওকে। হ্যাঁ, ওকে ওকে, ঠিক আছে। 6:30 পর্যন্ত তো ক্লাস শেষ করে তারপরে কাজ করে বেরিয়ে যাবো। আর 9টা পর্যন্ত থাকবো, হ্যাঁ ঠিক আছে। ওকে ওকে ওকে, ঠিক আছে। হ্যাঁ, দেখো এখানে আমরা কি বলবো, যে এক্ষেত্রে ডেটার মধ্যে আমরা ইংলিশে কি বললাম, যে ইন ম্যানুয়াল ফাইল সিস্টেম দ্য সিকিউরিটি অফ ফাইলস ইজ লেসার দ্যান ডিবিএমএস। ইজ লেসার মানে কম নিরাপত্তা বিশিষ্ট। আর ডিবিএমএস এর মধ্যে লিখবে ইন ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, all the files are highly secure. বাস এতটুকু লিখলেই চলবে, একটা করে পড়বে, বেশি পড়ার কোনো দরকার নেই। ফিল্ড এবং রেকর্ড, এটা টপিকটা লিখে রাখো যেখানে। হ্যাঁ, ইন ডিবিএমএস, কি বললাম নিজে ভুলে গেলাম। ইন ডিবিএমএস all the files are highly secure. ম্যানুয়াল, হ্যাঁ ইয়েস, ম্যানুয়াল ফাইল সিস্টেম আর ডেটাবেসের মধ্যে পার্থক্য ডিবিএমএস। এখান থেকে এটা তেমন কিছু পড়ার দরকার নেই। হ্যাঁ, নেক্সট আমরা চলে আসবো হচ্ছে এই কমান্ড গুলো, মানে আমাদের বইয়ে দেখবে অনেক কিছু লেখা থাকে, ডিডিএল, ডিসিএল, ডিএমএল যেগুলো আছে, শুধু আমি যেটা খাতায় লিখে দেবো সেইভাবেই পরীক্ষাতে অ্যান্সারটা করার চেষ্টা করবে। জাস্ট নোট ডাউন করুন, এখানে জাস্ট টপিকটা লেখা হচ্ছে ডেটাবেস ল্যাঙ্গুয়েজ। কারণ কিছু কিছু ক্ষেত্রে আমি একটা কথা বলে দিই, পরীক্ষাতে শুধু তো যে সিলেবাস রিডিউস করলো ঠিক আছে, সিলেবাস রিডিউসটা এমন ভাবে করেছে, যেটা আমি ওই নিঃশেষে আলোচনা করছিলাম, কৌস্তবকে রাত্রিবেলায় ফোনে কথা হচ্ছিল, এমন ভাবে টপিক গুলো বাদ দিয়েছে না, তুমি যদি টপিকটাকে বাদ দিয়ে পড়তে চাও কোনো কিছু বুঝতে পারবে না। কি কৌস্তব বলেছিলাম না আগের দিন আমি? তা সেক্ষেত্রে আমি বলবো যেটা আমাদের এমন করে পড়তে হবে টোটাল সিকোয়েন্সটা যেন বজায় থাকে। আর ভাইবার ক্ষেত্রে কিন্তু কি বাদ আছে না আছে
ওগুলা কিছু ধরবে না। কিছু কিছু কোশ্চেন কিন্তু ভাইভাতে কিন্তু ক্রস কোশ্চেন করে বসে থাকবে, তখন কিন্তু অ্যান্সার করতে না পারলে কিন্তু নাম্বার কাটা যাবে, কারণ ভাইভাতে কিন্তু 5 মার্কস আছে, আমি আগেই বলছি। বি সিনসিয়ার, ভালো মতন ভাইভাতে অ্যান্সার করার চেষ্টা করবে আর কি। চলো ডেটাবেস উপরে হেডিং করে ডেটাবেস ল্যাঙ্গুয়েজ। ডেটাবেস ল্যাঙ্গুয়েজকে মেনলি আমরা 3 ভাগে ভাগ করছি, ডিডিএল, ডিএমএল আর হচ্ছে ডিসিএল। ডিডিএল মানে হচ্ছে ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। ডিএমএল মানে হলো ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। আর ডিসিএল মানে হলো ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। ডিডিএল এর মধ্যে কোন কোন কমান্ড গুলো পড়বে? নাম্বার 1 পড়বে ক্রিয়েট, অল্টার, ড্রপ। এই 3টি কমান্ড। ক্রিয়েট মানে ডেটাবেসকে ক্রিয়েট করা, অল্টার মানে অল্টারেশন। সাপোজ তুমি ইউ আর বাইং জিন্স প্যান্ট ফ্রম শপিং মল, তো তোমার লেন্থে বড় হয়ে যায়, তুমি কি করো সেটাকে অল্টার করো, তো দ্যাট ইজ কল্ড অল্টারেশন। মানে আগে যে স্ট্রাকচার ছিল সেখান থেকে আমরা সেটাকে চেঞ্জেস করতে পারি। ড্রপ মানে হচ্ছে ডেটাবেস থেকে টেবিলটা আমি রাখবো, দ্যাট ইজ কল্ড ড্রপ। এরপর আসলাম ডিএমএল। ডিএমএল মানে ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। এর মধ্যে যে যে কমান্ড গুলো আসবে সে লিখে রাখা আছে, সিলেক্ট, 2 হচ্ছে ইনসার্ট, 3 নাম্বার আপডেট, 4 নাম্বার ডিলিট। সিলেক্ট, ইনসার্ট, আপডেট, ডিলিট, এই 4টে হচ্ছে আমার ডিএমএল। আর ডিসিএল এর মধ্যে 2টো কমান্ড কাজ করবে, একটা হচ্ছে গ্রান্ট আর 2 নাম্বার হচ্ছে রিভোক। কি লিখলাম? গ্রান্ট এন্ড রিভোক। খাতা লিখে নাও ঠিকঠাক করে। অত্রি আছে ক্লাসে? হ্যাঁ, ক্লাস ক্লাস করছো না কিন্তু ঠিক মতন তুমি। শোনো, ভিডিও ব্যাপারটা আমি বলি, ভিডিও তো দেখাই যায়, ভিডিও দেখতে আসো, কিন্তু সত্যি কথা বলতে 1.5 ঘন্টা ভিডিও দেখতে একটা মানে তোমার ইচ্ছে করবে না, খুব এটা জানি না আমি। হ্যাঁ, ইচ্ছে করবে না, তোমার সিনেমা দেখতে ইচ্ছে করবে কিন্তু, বাট ওই 1.5 ঘন্টা ভিডিও দেখতে ভালো লাগবে না। আমার ক্ষেত্রে তাই হতো, তবে মনে হয় আর কি। সো ক্লাসের সময় ক্লাস করলে যেটা বুঝতে পারে না তা তুমি অতটুকু পোর্শন তুমি দেখে নিলে ভিডিও, সে তোমার পক্ষে ফ্রুটফুল হবে, বুঝেছো তো? ঠিক আছে। গ্র্যান্ট, GRANT, গ্রান্ট। আরটা 2 নাম্বার হচ্ছে রিভোক, REVOK, রিভোক, গ্র্যান্ট এন্ড রিভোক। এখানে প্রত্যেকটা ডেফিনেশন আলাদা আলাদা করে বলেছে। নো নিড, পড়ার কিচ্ছু দরকার নেই, এগুলা কিচ্ছু পড়তে যাবে না। আমি বলে দিচ্ছি, একদম শর্ট করে দিলাম, কিচ্ছু পড়বে না। ডাইরেক্ট তুমি চলে আসো হচ্ছে একদম ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ হয়ে গেল, এগুলা কিচ্ছু পড়া দরকার নেই, লাগলে পড়া এখান থেকে যায়। এবার এবার চলে আসো ডেটা ডিকশনারি। এটার ইংলিশ নোটস আমি দিয়ে দেবো, যারা ইংলিশ নোট চাইছো আমাকে একবার জাস্ট খাতায় লিখে রাখো, আমাকে লিখে ক্লাস শেষে আমাকে বলে দেবে, যদি বইয়ের মধ্যে ঠিক মতো না পেলে আমি এখান থেকে বলে দেবো। ডেটা ডিকশনারিটা অনেকটা কিরকম ডিকশনারি হলো, দেখবে আমরা যখন যে কোনো ইংলিশ ডিকশনারিকে ওপেন করি, তখন একটা ধরো ওয়ার্ডকে আমি বের করেছি, আমি সেখানে কি কি দেখতে পাই? এই ওয়ার্ডটার নিয়ারেস্ট মিনিং, ওই ওয়ার্ডটা কোন ওয়ার্ডের থেকে বিলং করা হয়েছে, মানে সেটা গ্রিক ওয়ার্ড ছিল না ল্যাটিন ওয়ার্ড ছিল, সেটা লেখা থাকে। প্লাস ওই পার্টিকুলার ওয়ার্ডটি কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে। পার্টস অফ স্পিচ মানে
লাইক ওয়ার্ডটা কি নাউন না অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব সে লেখা থাকে। প্লাস ওই ওয়ার্ডটা দিয়ে আমি যদি একটা সেন্টেন্সকে ফরমেশন করি, সেই সেন্টেন্সটা দেখতে কিরকম হবে, সমস্ত ইনফরমেশন কিন্তু একটা ডিকশনারিতে পার্টিকুলার একটা ওয়ার্ডের জন্য থাকে। সেরকমই ডেটা ডিকশনারি কাকে বলে আমাকে যদি বলে, যারা বাংলায় এখানে লিখবে ইংলিশের নোটসটা তোমরা বইয়ে না পেলে আমাকে বলবে, আমি পাঠিয়ে দেবো, আমাকে বলবো আমি নোটসটা করেই পাঠিয়ে দেবো। ডেটা ডিকশনারি হলো, এখানে আপাতত বাংলাটাই শুনে না তো বুঝতে সুবিধা হবে। ডেটা ডিকশনারি হলো ডিবিএমএস এর একটি বিশেষ ফাইল বা অভিধান, যাকে আমরা বলছি ডিকশনারি, যেখানে সমস্ত ফাইলগুলির তালিকা মানে লিস্ট অফ ফাইলস, ফিল্ডের নেম অফ ফিল্ড ও ধরন। ধরন বলতে ধরো একটা স্টুডেন্টের আমি টেবিল বানিয়েছি, সেই স্টুডেন্ট টেবিলের মধ্যে আমি যদি রোল নাম্বার লিখি, তা রোল নাম্বারের মধ্যে কি থাকবে, রোল নাম্বারের মধ্যে নিউমেরিক ভ্যালু থাকবে, 1 2 3 4 5 6 এদের ভ্যালু থাকবে। রেকর্ড সংখ্যা, অনেকগুলো রেকর্ড থাকতে পারে, রেকর্ড মানে টাপেল যাকে আমি বলছি। বইয়ের সূচিপত্রে ন্যাস সজ্জিত থাকে, যেমন আমি যদি একটা বইয়ের ইন্ডেক্স দেখি, আমি কি দেখতে পাই যে ওই ইন্ডেক্সে ওই পার্টিকুলার টপিকটা আছে। এই টোটাল এন্টায়ার যে কনসেপ্ট, এটাকেই বলছে ডেটা ডিকশনারি। অনলি 1 মার্কসের কোশ্চেন এখানে থাকে, আর এখান থেকে এর ব্যবহার কি আছে এগুলো পড়া দরকার নেই। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট থিং, মেটা ডেটা। এটা শুধু এইভাবে লিখে নাও, মেটা ডেটাকে আমরা বলি হচ্ছে, খাতায় নোট ডাউন করো, মেটা ডেটা মিনস এখান থেকে পরীক্ষায় 99% কোশ্চেন মেটা ডেটা। ডেটা অ্যাবাউট ডেটা, ডেটা অ্যাবাউট ডেটা ইজ কল্ড মেটা ডেটা। বাংলাতে এরকম লিখবে, ডেটা সম্বন্ধীয় ডেটাকে, ডেটা সম্বন্ধীয় ডেটাকে মেটা ডেটা বলা হয়। ডেটা সম্বন্ধীয় ডেটাকে মেটা ডেটা বলা হয়। ওকে, তো বাংলায় লিখতে পারি ডেটা সম্বন্ধীয় ডেটাকে কি ডেটা বলে, মেটা ডেটা। ওকে, আচ্ছা, পরীক্ষাতে খুব কোশ্চেন আসে এখান থেকে। এই ব্যবহার ঠেবর কিছু পড়া দরকার নেই। এবার তাহলে চলে আসবো ডেটাবেস স্কিমা। হোয়াট ইজ ডেটাবেস স্কিমা? যদি বলে আমাকে ডেটাবেস স্কিমা কাকে বলে, স্কিমা মানে হলো যে কোনো একটা কোনো কিছু ডেটাবেস তৈরি করার তার ব্লু প্রিন্ট। যেমন তুমি যদি মনে করো যে আমার বাড়িতে একটা আমি ছোট একটা বাংলো টাইপের বিল্ডিং বানাবো, বা আমি এটা একটা প্রজেকশন করব, একটা পুরো ফ্ল্যাট তৈরি করব G+4, মানে গ্রাউন্ড ফ্লোর হবে প্লাস 4টে তলা হবে, তাহলে কত স্কোয়ার ফিট হবে, আমার বেডরুম কটা হবে, এক একটা ফ্লোরে কটা বেডরুম হবে, আমার কিচেন, ড্রয়িং রুম, তারপর বাথরুম, ব্যালকনি, সব এটা মাপ করা থাকবে যে এত 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 স্কোয়ার ফিট করে আমি রাখবো। এটা তো আমি প্রথমে একবারে তো মানে জিনিসটাকে আমি একটা স্কেচ যদি না করতে পারি, আমি তো প্রথমেই কাজটা শুরু করতে পারি না। সেটার জন্য ডেটাবেস স্কিমা বা ইনস্ট্যান্স যেটাকে আমরা বলি, ডেটাবেস প্রস্তুত করার সময়, মানে হোয়েন এভার উই আর ডিজাইনিং দ্য ডেটাবেস, ডিজাইনার যারা থাকে, যেমন ডেটাবেস ডিজাইনার ব্যাপার, ডিজাইনার কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই ডিজাইনার প্লেস এ ভাইটাল রোল। লাইক এই যে আমাদের এত সুন্দর সুন্দর কোনো ভালো পোশাক, ড্রেস, মানে মেয়েদের থেকে ছেলে জানা যে পোশাকগুলো যে বের হয়, সবগুলো কারা ঠিক করে, ডিজাইনাররা, যে কোনটা মার্কেটে চলবে, নতুন নতুন ডিজাইন বেরোচ্ছে, এটা একটা আলাদা আলাদা ফ্যাশন ডিজাইনিং থাকে। সেরকমই এটা ডেটাবেস যখন ডিজাইন করা হয়, একটা ডেটাবেস ডিবিএ থাকবে যে টোটাল ডেটাবেসটাকে ডিজাইন করবে। সে ডেটাবেস ডিজাইনার ডেটাবেসের বর্ণনার একটি পরিকল্পনা প্রস্তুত করে। পরিকল্পনা মানে হচ্ছে প্ল্যান, প্ল্যান তৈরি করা, দ্যাট ইজ কল ডেটাবেস স্কিমা। আমি যদি ইংলিশে বলি, একটা লাইনে আমরা লিখবো, আমরা লিখবো প্ল্যান অফ ডেটাবেস, প্ল্যান অফ ডেটাবেস is called database
স্কিমা। যাদের ইংলিশ আছে তোমাদের জন্য আমি ছোট্ট একটা 1 মার্কসের দেখি, নোটসটা যদি পাই আমি এখনই দিচ্ছি, একটু আমাকে ওয়েট করো 2 মিনিট। একটু দাঁড়াও, হ্যাঁ। ডেটাবেস স্কিমা, তাই তো? ইংলিশ যারা তারা এখান থেকে করতে পারো, বাংলার জন্য কাজে লাগবে, অসুবিধা নেই। এখান থেকে এটা জাস্ট লিখে রাখো, নিয়ে রাখো। আর আমাকে সৃজনীকে আমি দিয়ে দেবো, অসুবিধা নেই। স্যার বলো বলছি ডিবিএমএস এর বলো বলো। ডিবিএমএস এর অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজে মোট কটা করে পয়েন্ট দিলে হবে? দুটো দুটো ও দুটো? দুটো দুটো, এবার তো বেশি পড়তেই যাবে না। এই দেখো, প্রত্যেকটা টাপেল কাকে বলে, অ্যাট্রিবিউট কাকে বলে, ডোমেন কাকে বলে, স্কিমা কাকে বলে, সব লেখা আছে। স্কিমা ডেফিনেশন এটাই দেবে, দ্য লজিক্যাল ডেসক্রিপশন অ্যান্ড দ্য ওভারঅল ডিজাইন অফ ডেটাবেস ইজ কল্ড স্কিমা। The logical description and the overall design of a database is called schema. Okay, এখানে পড়তে সব বুঝিয়ে দেবো, এখান থেকে স্কিমা লেখো। আর বাংলা যারা লিখছো তারা এটাকেই লিখবে, বাংলার জন্য তুমি এটাই লিখো, ডেটাবেস স্কিমা, এই দুটো লাইন লিখবে। আর ডেটাবেসের আরেকটা হচ্ছে, ডেটাবেস স্কিমাকে আমরা দুভাগে ভাগ করতে পারি, জাস্ট নামগুলো মনে রাখলেই হবে। একটা হচ্ছে ফিজিক্যাল স্কিমা, আর সেকেন্ডটা হচ্ছে লজিক্যাল স্কিমা। ফিজিক্যাল স্কিমা অ্যান্ড লজিক্যাল স্কিমা। ফিজিক্যাল স্কিমা কাকে বলে? ডেটা স্টোরেজের মাধ্যমে পরিমাণ কতটা সঞ্চিত থাকে, ডেফিনেশনের ভিতরে দেখে নিলেই হবে। কেমন 1 নাম্বার থাকে তো, ডেটাবেস স্কিমা কত ভাগে ভাগ করা যায়, কি আছে সেটা মনে রাখলেই চলবে, অসুবিধা নেই। আর ইনস্ট্যান্স, ইনস্ট্যান্স হচ্ছে ডেটাবেস ইনস্ট্যান্স, কোনো মুহূর্তে ডেটাবেসের মধ্যে প্রাপ্ত ডেটার সমগ্র চিত্রটিকে ওই মুহূর্তের ডেটাবেস ইনস্ট্যান্স বলা হয়। মানে একটা ডেটাবেসের মধ্যে ধরো আমার 5টা রেকর্ড আছে আর 4খানা ফিল্ড আছে। লাইক আমি যদি এরকম করি যে আমার ধরো এখানে আইডি, রোল, নেম, ক্লাস, সেকশন এরকম আছে। আইডি 1 2 3, আমি ওকে ভ্যালুগুলো ফিল আপ করে করে যাচ্ছি। এবার এটা হচ্ছে ডেটাবেসের একটা ফার্স্ট ইনস্ট্যান্স। এই ডেটাবেসটার মধ্যে আমার 3খানা টাপেল বা 3টা রেকর্ড, আর আমার অ্যাট্রিবিউট হচ্ছে 1 2 3 4 5 রেকর্ড আছে। এবার কোনো কারণে আমি 3 নাম্বার টাপেলটাকে ডিলিট করলাম। যদি আমি 3 নাম্বার টাপেলটাকে ডিলিট করি, তাহলে আমার ডেটাবেস ইনস্ট্যান্সটা কি দাঁড়াবে? আইডি, রোল, নেম, ক্লাস, সেকশন করে এখানে শুধুমাত্র 1 আর 2 থাকবে। এই পার্টিকুলার এই টাপেলটা কি হয়ে গেল? ডিলিট হয়ে গেল। তো এটা হচ্ছে আমার সেকেন্ড ইনস্ট্যান্স। এটার যা প্রেজেন্ট অফ ভিউ, যে টাপেলের সংখ্যা যেখানে 3টে ছিল সেখান থেকে কমে যখন 2টো হয়ে গেল, তাহলে ওটা ওই মুহূর্তের জন্য ডেটাবেস ইনস্ট্যান্স। এটাকে এইভাবে পড়লেই হবে, ডেটাবেস ইনস্ট্যান্স কাকে বলে। আর স্কিমা অ্যাকচুয়ালি 3 রকমের স্কিমা হয়, এক ফিজিক্যাল, লজিক্যাল, আর দেন ভিউ লেভেল স্কিমা। শুধু নামগুলোই পড়বে, আর এক্সট্রা কিছু পড়ার দরকার নেই এখান থেকে। এগুলো কিছু পড়া দরকার, শুধুমাত্র এখানে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের কাজ মোটামুটি পড়েইছো। 1 নাম্বার 1 2 3টের মতন পয়েন্ট পড়লে। উপাদানের মধ্যে ডেটাবেসের কম্পোনেন্টস অফ ডিবিএমএস, শুধু নামগুলো খাতায় লিখে রাখো। নাম্বার 1 সফটওয়্যার, নাম্বার 2 হার্ডওয়্যার, নাম্বার 3 ডেটা, নাম্বার 4 ইউজার। ইউজার লেখো তাহলে হবে, ব্যবহারকে লেখা দরকার নেই, ইউজার ইংলিশে লিখে তাহলে অসুবিধা নেই। দিস ইজ কম্পোনেন্টস অফ ডিবিএমএস। স্যার আরেকবার বলবেন? এই যে সফটওয়্যার, হার্ডওয়্যার, ডেটা, আর ফাইনালি হলো ইউজার।
সফটওয়্যার, হার্ডওয়্যার, ডেটা আর ইউজার, চারটে হচ্ছে কম্পোনেন্টস। এর ডেফিনেশন কিছু পড়া দরকার নেই, সফটওয়্যার হার্ডওয়্যার কাকে বলে, ডেটা কি, ইউজার, কিছু দরকার নেই। আর ডেটাবেসের অ্যাডমিনিস্ট্রেটর, এটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর কাকে বলা হয়, যে টোটাল ডেটাবেসটাকে কন্ট্রোল করবে আর কি। এর কাজ, components of database কি software hardware data user হ্যাঁ এই তো সফটওয়্যার, হার্ডওয়্যার, ডেটা আর ইউজার। আর অ্যাডমিনিস্ট্রেটরের কাজ প্রত্যেকের বইয়ের মধ্যেই পাবে, প্রথম 3টি পয়েন্ট পড়ে রাখবে, যে কোনো একটি লিখতে হবে তোমাকে, বেশি লেখা দরকার নেই, যে কোনো একটা লিখলেই চলবে। স্যার বলছি রেসপন্সিবিলিটিস অফ ডেটা অ্যাডমিনিস্ট্রেটর, ওইটাই ওইটাই ওটার কাজ। ওটাই ওটাই হ্যাঁ রাইট, ওই জিনিসটাই। এগুলো আর কিচ্ছু পড়বে না। ডেটা মডেলের মধ্যে অনেক কিছু দেওয়া আছে। ইয়ার মডেলটা আমি ডেসক্রাইব করছি এখন, এনটিটি সেট, এনটিটি টাপেল, অ্যাট্রিবিউট সব বলে দিয়েছি, কম্পোজিট, এগুলো কিছু দরকার নেই, সিঙ্গেল ভ্যালুড, রিলেশনশিপ আছে। এটাকে বোঝাতে হবে, এই যে যেটাকে রেক্ট্যাঙ্গেল, ওভাল, ডায়মন্ড, সিঙ্গেল লাইন, এই তিনটে, এইগুলো আমাকে এখন বুঝতে পারবে না, কারণ আমাদের কি ভ্যালুগুলো করা হয়নি। এটা করলে পুরোটা বোঝা যাবে। ইয়ার ডায়াগ্রাম বলছি, এনটিটি রিলেশনশিপ ডায়াগ্রাম। তার আগে আমরা যেটা করব সেটা একটু দেখে নাও। ডেটা মডেল, ডেটা মডেলকে আমরা কত ভাগে ভাগ করতে পারি, হাউ মেনি টাইপস অফ ডেটা মডেল। ডেটা মডেল বেসিক্যালি উই ক্যান ডিভাইড ইন 3 পার্টস। নাম্বার 1 হচ্ছে অবজেক্ট বেসড ডেটা মডেল, নাম্বার 2 রেকর্ড বেসড ডেটা মডেল, নাম্বার 3 হচ্ছে ফিজিক্যাল ডেটা মডেল। অবজেক্ট বেসড ডেটা মডেলকে আমরা কি করতে পারি, এক জাস্ট অনলি একটি তার হচ্ছে ক্লাসিফিকেশন মধ্যে পড়বে, এটা হচ্ছে এনটিটি রিলেশনশিপ মডেল, ইআর মডেল যেটাকে আমরা বলি। এনটিটি রিলেশনশিপ মানে ইআর মডেল। আর রেকর্ড বেসড ডেটা মডেলকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, এক হচ্ছে রিলেশনাল মডেল, 2 নেটওয়ার্ক মডেল, আর থার্ড হচ্ছে হায়ারার্কিয়াল মডেল। রিলেশনাল মডেল, নেটওয়ার্ক মডেল আর হচ্ছে হায়ারার্কিয়াল মডেল, 3টি মডেলে আমরা ভাগ করা যায়। প্রত্যেকটা মডেলের ডেফিনেশন কিচ্ছু পড়া দরকার নেই, কি পড়তে হবে বলে দিচ্ছি। যেগুলো থাকে না আমি এক্সট্রা কিচ্ছু পড়বো, আমি কিন্তু অনেক শর্ট করে দিচ্ছি, নোটসটা রেডি করে রাখবে। এনটিটি ডেফিনেশন পড়লাম, অ্যাট্রিবিউট আগেই বলে দিয়েছি। হ্যাঁ, এবার ডেটাবেসের অ্যাট্রিবিউটকে আমরা 3 ভাগে ভাগ করি, সরি 4 ভাগে ভাগ করি। একটা নাম হচ্ছে সিম্পল অ্যাট্রিবিউট, সেকেন্ড হচ্ছে কম্পোজিট অ্যাট্রিবিউট, থার্ড হচ্ছে সিঙ্গেল ভ্যালুড অ্যাট্রিবিউট, আর 4 হচ্ছে মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট। মনে থাকবে, প্রথমটা হচ্ছে সিম্পল অ্যাট্রিবিউট। এর ডেফিনেশন গুলো বইয়ের মধ্যে যদি না পাও আর আমাকে ইনফর্ম করো, ইংলিশ বইয়ে যদি না পাও। সিঙ্গেল অ্যাট্রিবিউট যেমন একটা স্টুডেন্টের রোল নাম্বার, অ্যাট্রিবিউট কাকে বলছে, ফিল্ডটাকে অ্যাট্রিবিউট বলছে। একটা টেবিলের যে কলামের হেডার, দ্যাট ইজ কল্ড অ্যাট্রিবিউট। কম্পোজিট অ্যাট্রিবিউট, কম্পোজিট মানে হচ্ছে যে অ্যাট্রিবিউটের মধ্যে, লাইক আমার ধরো অ্যাড্রেস আছে, অ্যাড্রেসটাকে আমরা আরো অনেকগুলো পার্টে ভাগ করি, যেমন ধরো বাড়ির নাম্বার, স্ট্রিট নেম, কোন স্টেট, ডিস্ট্রিক্ট, পিনকোড, এই টোটালটা আলাদা আলাদা পার্টে ভাগ করি, এটাকে বলছে কম্পোজিট অ্যাট্রিবিউট। আর সিঙ্গেল ভ্যালুড অ্যাট্রিবিউট, মানে একটা স্টুডেন্টের একটি রোল নাম্বার পুট হবে, দ্যাট ইজ কল্ড সিঙ্গেল ভ্যালুড। আর মাল্টি ভ্যালুড মানে কি, ধরো ডেট অফ বার্থ, আমার ধরো একটা লেখা আছে ডেট অফ বার্থ, তার ডেট অফ বার্থ তুমি ধরো পুট করলে কারো, ধরো 22/10/2005 করলে। এবার ধরো এই ডেট অফ বার্থ থেকে আমরা আরেকটা ডিরাইভ করে নিয়ে এলাম এজ। এজ এবার এই রাফলি এর এজ ধরো 16 ইয়ার্স প্লাস। এখানে দেখো ডিওবি এর থেকে আরেকটা ডিরাইভ হয়ে এলো, ডাবল ভ্যালুড এলো, দুটো ভ্যালু, মানে ডিওবি
এবং তার সাথে সাথে এজ, এটাকে আমরা কি বলবো? দিস ইজ কল্ড অ্যাজ এ মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট। মানে যে সকল অ্যাট্রিবিউটের সাধারণত একাধিক মান থাকতে পারে তাদের মাল্টিপল অ্যাট্রিবিউট বলে। বা আরেকটা বলতে পারি, ধরো একটা এমপ্লয়ির ক্ষেত্রে আমি বলতে পারি না যে একটা এমপ্লয়ির ধরো যেমন ধরো 2টো বা 3টে নাম্বার আছে, দ্যাট ইজ কল্ড মাল্টি ভ্যালুড। একটা এমপ্লয়ি বা তোমার ধরো স্টুডেন্ট, সাপোজ বললাম ধরো এখানে দেবজ্যোতি, ওর কাছে ধরো 2টো বা 3টে ফোন নাম্বার আছে, দ্যাট ইজ কল্ড মাল্টি ভ্যালুড। এটাকে মনে রাখলেই হবে আর কি। এটাকে প্রথমে পড়ে নিলে, এটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি। রেক্ট্যাঙ্গেল, ওভাল আর হচ্ছে রিলেশনশিপ, এগুলোকে উপরে প্রথমে খাতায় লিখে রাখো, এনটিটি রিলেশনশিপ ডায়াগ্রাম। এটাকে আমি একটু ইরেজ করছি, হ্যাঁ। এখানে লেখো ইআরডি, ইআরডি মানে এনটিটি রিলেশনশিপ ডায়াগ্রাম। এনটিটি রিলেশনশিপ ডায়াগ্রাম এর জন্য আমরা এনটিটি মানে যে কোনো টেবিল, রিয়েল অবজেক্টকে আমরা এনটিটি বলি। এনটিটিকে আমরা কিভাবে প্রকাশ করব? এনটিটিকে অলওয়েজ আমরা প্রকাশ করব অ্যাজ এ রেক্ট্যাঙ্গেল, অ্যাজ এ রেক্ট্যাঙ্গেল। এই রেক্ট্যাঙ্গেলটাকে এনটিটি বলবো। আমি সব করে দেখাচ্ছি একটা একটা করে। এনটিটি আরেকটা কি? অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট মানে যে ফিল্ডের নামগুলো থাকবে, এদেরকে প্রকাশ করার জন্য আমি কি ব্যবহার করব? এই শেপটা, দ্যাট ইজ কল্ড অ্যাট্রিবিউট। আরেকটা হলো রিলেশনশিপ। এই যে ডায়মন্ড যে শেপটা থাকে, ডায়মন্ড শেপটাকে আমরা বলছি রিলেশনশিপ। এই যে সরল রেখা যেটা আছে, সরল রেখাটাকে আমরা কি বলতে পারি? অ্যাট্রিবিউট ও এনটিটি সেটের সংযোজক ও রিলেশনশিপ সেটের সংযোজক। অ্যাট্রিবিউট ও এনটিটি সংযোজক, এই সরল রেখাটাকে আমরা বলতে পারি। এটাকে আমরা অ্যাকচুয়ালি বলছি হচ্ছে এনটিটি রিলেশনশিপ ডায়াগ্রাম। কোথায় কাজে লাগে, কিভাবে কাজ হয়? প্রথমে এটা লেখা কমপ্লিট হলে এখানে জাস্ট লিখে নাও, রিলেশনশিপকে আমরা ক ভাগে ভাগ করতে পারি? 4 ভাগে ভাগ করতে পারি। প্রথম হচ্ছে 1:1, মানে যেটাকে আমরা বলি 1-to-1 রিলেশনশিপ। 1-to-1 রিলেশনশিপ। রিলেশনশিপ 1-to-1। তারপরে হচ্ছে 1-to-m, যাকে বলে 1-to-many। 1:m মানে হচ্ছে 1-to-m, মানে 1-to-many। আমি একটা এক্সাম্পল বুঝতে পারবো, এটা মেনি টু ওয়ান, মেনি টু ওয়ান রিলেশনশিপ। আর ফাইনালি m is to n, that is called many to many relationship। m is to n, m is to m কে আমরা কি বলি? many to many relationship। তাহলে 1-to-1 রিলেশনশিপ, 1-to-many রিলেশনশিপ, মেনি টু ওয়ান রিলেশনশিপ আর মেনি টু মেনি রিলেশনশিপ। কোশ্চেনটা কিভাবে থাকে এবং কিভাবে করতে হবে সেটা আমি এখান থেকে একটু ইরেজ করি এই পার্টটা। বলল এ টিচার, teaches a স্টুডেন্ট। একজন টিচার একটা স্টুডেন্টকে পড়াচ্ছে, তাহলে কি ধরনের রিলেশনশিপ হতে পারে? 1-to-1। এর জন্য ধরো টিচার এবং স্টুডেন্টের একটা স্কিমা দেওয়া আছে আমাকে। সাপোজ টিচারের স্কিমাটা হলো টিআইডি,
টি নেম আর ধরো সাবজেক্ট, আর স্টুডেন্টের স্কিমাটার মধ্যে আছে এসআইডি, এস নেম আর ধরো রোল, যে তিনটে স্কিমা আছে। তাহলে আমি যদি এদের মধ্যে কি করতে পারি, আমি টিচার একটা এন্টিটি, স্টুডেন্ট একটা এন্টিটি, এদের মধ্যে রিলেশনশিপটা কিরকম হয়, টিচার টিচেস, একজন টিচার একজন স্টুডেন্টকে পড়াচ্ছে। তাহলে আমার এখানে অ্যাট্রিবিউট গুলোকে কিভাবে দেখাবো আমি, প্রথমটা আছে টিআইডি, এটাকে ওভারে রাখো, টিআইডি, টি নেম, সাবজেক্ট, এখান থেকে এসআইডি, এস নেম আর রোল, এই অ্যাট্রিবিউট গুলোকে আমি ওভারঅল শেপ দিয়ে লিখলাম। আর টিচেস, দুজনের সঙ্গে কি রিলেশনশিপ, টিচেস, তাহলে একজন টিচার একজন স্টুডেন্টকে পড়াচ্ছে। তাহলে আমরা কি করব এখানে, আমরা এখানে কিন্তু একটি মাত্র অ্যারো দেব, অ্যারো যে মুখে থাকবে সেটা ইন্ডিকেট করে ওয়ানকে, যদি অ্যারো না থাকতো সেটা হয়ে যেত মেনি, মনে থাকবে। তাহলে অ্যারো ইন্ডিকেট করছে ওয়ানকে, আর অ্যারো না থাকলে মেনি, যেখানে যেহেতু এখানে একজন টিচার একটি মাত্র স্টুডেন্টকে পড়াচ্ছে, সেক্ষেত্রে 1:1, সো দুদিকেই অ্যারো হবে। হলো সেম ভাবে আমাকে যদি বলে এ টিচার টিচেস, এখানে এ স্টুডেন্টের জায়গায় করে দাও মেনি স্টুডেন্টস, এটা লেখা হয়েছে তো খাতায় সবার? না স্যার, একটু ওয়েট করবেন। হ্যাঁ লিখে নাও, লিখে নাও, না লিখলে হবে না, লিখে নাও, তবে বলছি বলছি আবার। হ্যাঁ এর ব্যাপারটা বলছি, এর ব্যাপারটা হচ্ছে তোমার একজন টিচার একজন স্টুডেন্টকে পড়াচ্ছে তো, তাহলে এ টিচার টিচেস এ স্টুডেন্ট, তার মানে যদি যদি এক হয়, আমার এন্টিটি রিলেশনশিপে যদি ওয়ান হয় তাহলে সেদিকে অ্যারো হবে, অ্যারো ইন্ডিকেট করছে ওয়ান কি, বুঝতে পারলে, অ্যারো ইন্ডিকেট করছে ওয়ান কি, আর যদি তুমি অ্যারো না দিতাম তাহলে সেটা হয়ে যেত মেনি। আরেকটা নেক্সট এক্সাম্পলটা করলে বুঝতে পারবে। হ্যাঁ স্যার, হয়ে গেছে। আচ্ছা ওকে, এবারে দেখো এখান থেকে আমরা কি করব, এ টিচার টিচেস, ধরো মেনি স্টুডেন্টস করব তো, মেনি স্টুডেন্টস কি করে হবে, তাহলে সবকিছুই সেম থাকবে, এখানে সবকিছুই সেম থাকবে, শুধুমাত্র চেঞ্জ হবে এই পজিশনটাতে, এই পজিশনটাতে চেঞ্জ হবে এরকম, টিচেস তো, এই যে এটা কি বোঝাচ্ছে, এটা হয়ে গেল ওয়ান টু মেনি, মানে একজন টিচার অনেকগুলি স্টুডেন্টকে পড়াচ্ছে, একজন টিচার অনেকগুলি স্টুডেন্টকে পড়াচ্ছে, দ্যাটস কল ওয়ান টু মেনি। তারপরে কি হবে, মেনি টু ওয়ান, মেনি টু ওয়ান, মেনি টু ওয়ান কি কোন ক্ষেত্রে প্রযোজ্য, ধরো অনেকগুলি টিচার বসে অত্রির ভাইবা নিচ্ছে, 4-5 জন টিচার বসেছে, অত্রির সামনে বসে আছে আর ভাইবা নিচ্ছে, তাহলে কি হয়ে গেল, মেনি টিচার্স ওয়ান স্টুডেন্ট। আমি কি বলতে পারি কোশ্চেনটা, মেনি টিচার্স টেক্স ভাইবা অনলি ওয়ান স্টুডেন্ট, কোশ্চেনটা কি লিখবো, এখানে মুছে দিচ্ছি আমি, হ্যাঁ শুধু সবই সেম হবে, চেঞ্জেসটা আমি যে এখান থেকে করছি,
এবার এখানে লেখো গ্রুপ অফ টিচার্স, গ্রুপ অফ টিচার takes viva only a student, only takes viva a student, একজন ছাত্রের ভাইবা নিচ্ছে, সেক্ষেত্রে আমরা কি করে করব? সব সেম আছে, স্কিমাতেও কোনো পরিবর্তন নেই, শুধু আমার পরিবর্তন 2-3টে জায়গাতে হবে। আমাদের ভাইবার ক্ষেত্রে টেক্স ভাইবা, টেক্স ভাইবা, তাহলে এখানে কি করছে টিচার, এখানে লিখে দেবে টেক্স ভাইবা। অ্যারোটা কোন দিকে হবে? এটা মেনি টু ওয়ান, তো তাহলে অ্যারো কিন্তু এই দিকটাতে হবে না, অ্যারো হবে এই সাইডটাতে, যে মেনি টু ওয়ান, aim is to one, that is called many teachers takes a viva one student, that is called aim is to one. স্যার 1:many টা তাহলে কেন টিচারের দিকে অ্যারো হলো, টিচারের থেকে বেরোবে তো arrow? না, ভুল করে ফেললে, ওখানে কি ছিল, ওয়ান টিচার টেক্স ক্লাস মেনি স্টুডেন্টস, যেদিকে অ্যারো সেটা ওয়ান, তো তুমি এটা কি দেখলে, দেখো একটা গ্রুপ অফ টিচার্স, তাহলে এখানে গ্রুপ, এখানে অ্যারো আছে কোথাও? এখানে অ্যারো নেই, তাহলে গ্রুপ অফ টিচার টেক্স এ ভাইবা অনলি ওয়ান স্টুডেন্ট, তাহলে আমি অ্যারোটা কোন দিকে হবে? স্টুডেন্টের দিকে অ্যারো হবে, যেহেতু স্টুডেন্ট একজন। ঠিক আছে, তারপরে কি আছে? মেনি টু মেনি। মেনি টু মেনির ক্ষেত্রে কি হয়, ধরো তোমাদের একটা এনভায়রনমেন্টাল সায়েন্সের উপরে একটা সেমিনার হচ্ছে, তখন বলল যে 12D বা 12A সেকশনের not only 12A or 12B or D, all the students, those students are appear in HS 2022. All the students are requested to come the seminar hall and attend a seminar on dated এত বলে দিল, সবাই সব স্টুডেন্টরা, and কি ইনস্ট্রাকশন দিয়েছে, wear proper ইউনিফর্ম পরে, টাইম বলে দিয়েছে at 1 PM স্কুল সেমিনার হলের মধ্যে প্রেজেন্ট করতে বলছে বিফোর 30 মিনিটস, 30 মিনিট আগে, মানে সব স্টুডেন্টরা সেমিনার রুমে গেছে, এসি রুমে বসে আছে সবাই। এবার কি হলো, এনভায়রনমেন্টাল সায়েন্সের উপরে একটা সেমিনার হবে, তাহলে গ্রুপ অফ টিচার্স এলো, 5 জন 6 জন 7 জন, মোট কথা নাম্বার ওয়ানের বেশি, মোর দ্যান ওয়ান টিচার্স এসছে, আর গ্রুপ অফ স্টুডেন্টস আছে, তাহলে এই ধরনের রিলেশনশিপ তুমি কি রিলেশনশিপ বলবো? মেনি টু মেনি। মেনি টিচার্স টেক্স এ সেমিনার মেনি স্টুডেন্টস, এখানে কি বলবো? মেনি টু মেনি। ক্লিয়ার? সো এখানে আমরা কি লিখবো তাহলে? এখানে হলো গ্রুপ অফ টিচার্স। কোয়েশ্চেনটা কি লিখবো? হ্যাঁ, আমি একটু লিখে দিচ্ছি। গ্রুপ অফ টিচার্স take a seminar of class 12 students. The group of teacher take a seminar of class 12 students. এটা আমার কি রিলেশনশিপ? This relationship is called many to many is to n, many to many. The teacher হলো
সব কিছুই সেম থাকবে, এখানে কোনো কিছু আমরা পরিবর্তন করব না। হ্যাঁ, পরিবর্তন আমার হবে, সেটা হলো এখান থেকে m না m m is to n, দুটো m লেখা যায় না, m is to n। তাহলে এখানে আমার মেনি টিচার্স, অতএব অ্যারো কিন্তু হবে না এখানে, মাইন্ড ইট। অ্যারো দিলে কিন্তু 1 ইন্ডিকেট করবে, অ্যারো দেওয়া যাবে না কিন্তু। আর এখানে কি করবে, এখানে অ্যারো দেবে না, তাহলে গ্ল্যাব থাকলো। এখানে কি রিলেশনশিপ হবে, অ্যারেঞ্জেস সেমিনার বা টেক্স সেমিনার। বাস হয়ে গেল। এই এক্সামে করে রাখো 4টে রিলেশনশিপ, যেভাবে বুঝিয়ে দিলাম তোমার আর বই ঘাটতে হবে না। নো নিড টু মানে ওপেন ইউর বুক, যে শুধু বইটাকে এমন করে খাতাটাকে তৈরি করে রাখো যেন পরীক্ষার হলে একবার উল্টে গিয়ে কতগুলো কোশ্চেন করে গেলে পুরো সাবজেক্টটা যেন তোমার গ্রিপের মধ্যে থাকে। গ্রিপের মধ্যে থাকে। আরেকটা আমাদের করতে হবে, সেটা হলো এটা একটু স্ক্রিনশট নেব। নিয়ে নাও সব স্ক্রিনশট। কি স্ক্রিনশটই থেকে যাচ্ছে না লেখা হচ্ছে? আচ্ছা হচ্ছে লেখা আবার ঠিক করে দেয় কিছু কিছু। না, যে থেকে গেলেই তো মুশকিল। বলে না, এই যে আমরা এত ছবি তুলি, কোথাও ঘুরতে গেলাম, বিয়ে বাড়ি, হ্যাঁ অনুষ্ঠান বাড়ি, বার্থডে বাড়ি, হ্যাঁ গিয়ে এত ছবি তুলি, আলটিমেটলি কটা থাকে বলতো পরে? হয়তো রেখে দেয় অনেকে, কিন্তু দেখি আমরা একটাও দেখি না। এটা একটা কি বলবো, যে তোমার তৈরি হয়ে গেছে, মানে সবাই ছবি তুলছে। আগের দিনই ভালো ছিল, কোডাকের ক্যামেরা ছিল, হ্যাঁ রিল ভরতে হতো, একটা রিল খারাপ হলে কি অবস্থা, রিল খারাপ হয়ে গেল, নষ্ট হয়ে গেল, প্রচুর দাম ছিল না, তোমার রিল গুলোকে ওয়াশ করতে হতো, সে অনেক কাহিনী ছিল। আর আমরা এখন কোথায় চলে এসেছি, একবার ভেবে দেখো কিভাবে পরিবর্তন হচ্ছে আস্তে আস্তে। আর কদিন পর পকেট প্রিন্টার নিয়ে ঘুরবে লোকে। আরেকটা দেখো এখানে যেটা আছে আমাদের লাস্ট, এগুলো কিচ্ছু বই থেকে দেখতে হবে না, বই থেকে দেখলে তুমি এগুলো দেখতে পারো, কোর্সের নাম একই জিনিস, এবার দেখে আরামসে বুঝতে পারবে। এন্ডোলস সবগুলো আছে, সব দেখার দরকার নেই এখান থেকে। হ্যাঁ, এবার আমাদের আরেকটা হচ্ছে হাইরেকিয়াল মডেল। হাইরেকিয়াল মডেলটা অনেকটা এখান থেকে একটি মাত্র কোশ্চেন এক্সামে খুব আসে। তুমি বলতে পারো যে 95% টাইমে এই কোশ্চেনটা আসে হাইরেকিয়াল মডেল থেকে। হাইরেকিয়াল মডেলটা এমন একটা মডেল, যেমন আমরা ধরো করেছিলাম না মেমোরির ক্লাসিফিকেশন, মেমোরিকে আমরা কত ভাগে ভাগ করি, একটা হচ্ছে প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি, স্টোরেজ, এরকম আলাদা আলাদা ভাগ করি। তো ভাগ করার পর সেই মেমোরি গুলোর মধ্যে আমরা কি করি, মেমোরির মধ্যে প্রত্যেকটার ক্ষেত্রে ভ্যালুগুলোকে মেমোরিতে আমরা ধরো আবার ধরো প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি, প্রাইমারি মেমোরিকে আবার কত ভাগ করা যাচ্ছে, মানে একটা টপ লেভেল থাকে, মানে একজন টপ লেভেল, যেমন থাকে একটা প্রতিষ্ঠান, মানে একটা ইনস্টিটিউশন, তার মধ্যে দেখো হিসাব রক্ষক বিভাগ, যাকে বলছি অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট, প্রশাসনিক বিভাগ মানে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট, বিক্রয় বিভাগ, বিক্রয় মানে হচ্ছে সেলস ডিপার্টমেন্ট, আবার এখানে আছে কর্মচারী বেতন, কর্মচারী বেতন, কর্মচারী বেতন, এরকম নানানভাবে এখানে কর্মচারী মানে হচ্ছে এমপ্লয়ি, বেতন মিনস স্যালারি। এইভাবে টোটালটাকে আমরা এখানে ভাগ করে রেখে দিয়েছি হাইরেকিয়াল মডেল। এই হাইরেকিয়াল মডেলের মধ্যে যে সবচেয়ে টপে থাকে তাকে বলে প্যারেন্ট। যেমন আমরা যদি ফ্যামিলির স্ট্রাকচার তৈরি করতে পারি, আর থাকে না অনেকের ফ্যামিলি ট্রি বানাই, কি কৌস্তব ঠিক বলছি সৌমার্ঘ? ফ্যামিলি ট্রি, সৌমার্ঘ, হ্যাঁ স্যার। দাদু কেমন আছে সৌমার্ঘ? দাদু এই ভালো নয়, মানে করোনা হয়েছে, ধরা পড়েছে। ও বাবা, সরি। যাক যাক, বলি দেখে ধরো এই সৌমার্ঘ দাদু থেকে যদি আমি শুরু করি, দাদু মানে গ্র্যান্ডফাদার, তারপর ওর বাবার নাম থাকবে, তারপর সৌমার্ঘ নাম, এভাবে আসতে থাকে তো পরপর করে। এটা একটা হায়ারার্কি, যে সবচেয়ে ওপরে থাকে, যেমন এটা যেমন সবার ওপরে, দ্যাট ইজ কল্ড এজ এ প্যারেন্ট, আর এরা প্রত্যেকের চাইল্ড।
আবার এটা যদি আবার চাইল্ড হয় এটা আবার প্যারেন্ট। তাহলে এই ধরনের হাইরার্কিয়াল মডেলের মধ্যে একটা টার্ম সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ। এই প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপটা ইজ এ মোর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো এই কোশ্চেনটা এরকম থাকে অনেক সময়, এমসিকিউ টাইপ কোশ্চেনটা দেবে এরকম করে, এটা হচ্ছে ইন হুইচ ডেটা মডেল, এভাবে লিখে না কোশ্চেনটা, ইংলিশেই লেখো, ইংলিশে লিখতে আমার সুবিধাও হয়। ইন হুইচ ডেটা মডেল প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ exists। অপশন দেবে এরকম তোমাকে, এ নাম্বার, তারপরে হলো অ্যান্সারটা হবে বি। যখনই কোনো প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ কোশ্চেনটা দেখে নেবে তখন সঙ্গে সঙ্গে বি নাম্বারে টিক দেবে। হাইরার্কিয়াল মডেল, হাইরার্কিয়াল মডেলে আমরা কি করি, প্যারেন্ট HIER AR, HIER, হ্যাঁ ঠিক আছে। এই হচ্ছে আমাদের, এই পর্যন্ত আমাদের ডিবিএমএস এর মধ্যে আমি করালাম, আশা করি সবাই বুঝতেও পেরেছো। এবার দেখো আমাদের কোশ্চেন গুলো পাঠিয়েছিলাম না, এই কোশ্চেন থেকে আমি কটা কাজ দেবো তোমাদের, এখনই করবে, বেশি নয়, 7:30 পর্যন্ত ক্লাস, বেশিক্ষণ লাগবে 10-15 মিনিট, তোমরা 5 থেকে 7 মিনিট জাস্ট একটু চেষ্টা করো। আর আমাদের আগের দিন ক্লাসে তো অনেকে ছিল না, আমরা যেটা চিন্তা ভাবনা করেছি আর কি, সেটা হলো অক্টোবর মাসের মধ্যে আমাদের গোটা সিলেবাস শেষ করব। হলো অক্টোবরে, নভেম্বরে মোটামুটি স্কুল টুল খুলে গেলে স্কুলে পরীক্ষা হবে, প্রজেক্ট কমপ্লিট করবে। ডিসেম্বর মাসে ফার্স্ট মক টেস্ট, মাঝখানে মক টেস্ট চলতেই থাকবে 35 করে এরকম করে মক টেস্ট। ডিসেম্বরের মধ্যে দুটো মক টেস্ট নেবো, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড। 4 নম্বরে হলো তোমার জানুয়ারিতে থার্ড অ্যান্ড ফোর্থ মক টেস্ট। ফেব্রুয়ারির মাঝামাঝিতে ফিফথ মক টেস্ট হলো। মার্চে পরীক্ষা হলে ফেব্রুয়ারি লাস্ট উইক ক্লাস করিয়ে স্টপ করে দেব। এই হচ্ছে আমার স্ট্রাকচার। এইভাবে আমরা যদি এগোতে পারি আমরা কিন্তু ভালো নাম্বার দিকে এগোবো। একটি মাত্র রুলসকে যদি মানে এটা যেভাবে রুলসটা আমি একদম মেথডিক্যাল বলে দিলাম, এভাবে করতে পারে নাম্বার ভালো পাবে। আর ক্লাস অ্যাটেন্ড না করলে বা ঠিকমতো পরীক্ষাগুলো না দিলে তাহলে তো হবে না। দুটো যে মক টেস্ট হবে, প্রথম মক টেস্ট কিন্তু টোটাল 70 নম্বরের পরীক্ষা হবে। আর তোমাদের মোটামুটি ধরে রাখো জানুয়ারি কি ফেব্রুয়ারি মাসের মধ্যে, ম্যাক্সিমাম মনে হচ্ছে ডিসেম্বরের শেষে কি জানুয়ারির ফার্স্টের মধ্যে প্র্যাকটিক্যালটা হয়ে যাবে 30 মার্কসের। এবং তখনই কিন্তু প্রজেক্টগুলো স্কুল চাইবে, স্কুলের প্রজেক্ট ঠিকঠাক টাইমে দিতে হবে জমা। আমি যে এস্টিমেট গুলো প্র্যাকটিস করিয়েছি সেগুলো কিন্তু ওই লেভেলের প্রজেক্ট করতে হবে। যেমন সৌমার্গ প্র্যাকটিস করে আমাকে অলরেডি চেক করিয়ে নিয়েছে, ও কিন্তু করে নিয়েছে সব, ও কিন্তু 2-3টা আমাকে পাঠিয়েছে এবং অসাধারণ প্রজেক্ট করেছে। মোটামুটি ওর নিজের মতন টপিক বানিয়ে করেছে, ওর মোটামুটি এস্টিমেলটা হয়ে যাবে। আর এক্সেলটা আমি করে দেবো, এক্সেল আমি এখনো ক্লাস করাইনি, এক্সেল থেকে যেগুলো যেটা প্রজেক্ট হবে সব রেডি করে দেবো, ওটা কোনো অসুবিধা নেই, নো প্রবলেম। আমি সবই করে দেবো, তারা তো এনে যে আমি এস্টিমেল করে দেবো না, তোমরা নিজেরা এস্টিমেলটা প্র্যাকটিস করে নেবে, ভুলে যাবে কিন্তু আস্তে আস্তে। সব ধরনের চ্যাপ্টার প্র্যাকটিস একটা সপ্তাহে তো অনেকটা টাইম পাওয়া যায়, বেশি না, তুমি
সপ্তাহে 3 দিন করে 1 ঘন্টা করে টাইম দাও না, 1 থেকে 1.5 ঘন্টা। তুমি কম্পিউটারটা করো, কি কি ক্লাস হচ্ছে এটা খাতাটা উল্টে দেখো, নোটসটাকে রেডি করো, দেখবে হয়ে যাবে। কিন্তু মেথডিক্যাল ভাবে এগো, তা না হলে কিন্তু আস্তে আস্তে কিন্তু লোড বেড়ে যাবে। বুঝতে পারছো না স্কুল খুলে গেলে কি ঝামেলায় পড়বে। হ্যাঁ, আমি এখন তো বারে বারে অ্যালার্ট করে দিচ্ছি, এমনি বারে বারে বলি, আমি অ্যালার্ট করি সবাইকে। ঠিক আছে, এবার দেখো এই কোশ্চেনটার মধ্যে আমাকে কিন্তু 2015 থেকে 2021 সমস্ত কোশ্চেন কিন্তু আমরা পাঠিয়ে দিয়েছি। এবার সব কোশ্চেন একখানে রেখে দেবে। এই কোশ্চেন অ্যান্সার কি হবে বলতো? কোনো অফিস থেকে রেডিও ব্রডকাস্ট করাকে কোন ধরনের রিলেশনাল মডেলের সঙ্গে রিলেশনশিপের সঙ্গে তুলনা করা যায়? একটি অফিস থেকে রেডিও ব্রডকাস্ট করব, কি ধরনের রিলেশনশিপ হবে? ভেরি গুড, 1 to many, কারণ একটা রেডিও সেন্টার আর ইউজার তো অনেক থাকতেই পারে। ব্রডকাস্ট মানে কি? আমি জাস্ট আমার রেডিও মিটছি বা 94.3 রেড এফএম চলছে, তা কলকাতায় অফিস এবার ব্রডকাস্ট করেছে, ইউজার যে খুলছে আমাকে 1 to many। তাহলে এটা এখানে কিন্তু অনেকে ভাবতে পারে কেন এম দেয়নি, এন দিয়েছে, নো প্রবলেম। এনটাও ইন্ডিকেট করছে মেনিকে, তো 1:n, কোনো অসুবিধা নেই। এগুলা তোমরা পারবে না, তোমরা জাস্ট একটু, আমি সব করিয়েছি 9 থেকে 21, এই যে 9 থেকে 21 জাস্ট একটু ট্রাই করো দেখে দেখে। আমি এখানে আমার স্ক্রিনটা খুলে রেখেছি, অসুবিধা নেই, কিন্তু মনে করো যে আমি পুরোটা দিয়ে দিচ্ছি এখান থেকে। এই যে 9 থেকে 19 জাস্ট খাতায় কোনটা অ্যান্সার লেখো, 5 থেকে 7 মিনিট টাইম দিচ্ছি, আমি করো। তারপরে আমি এখানেই আছি, অসুবিধা নেই, না বুঝতে পারলে বলবে। যেমন প্রথম কোশ্চেনটা বলেছে প্রদত্ত কোনটি ডিএমএল স্টেটমেন্ট, কি হবে অ্যান্সারটা? ভেরি গুড, ডিলিট। ডিবিএম এ আমি বলে দিই, ডিবি এর কাজ নয়, কোনটা হবে? ডিবিএ কোন কাজটা করে না? দেখো, অথরাইজেশন গ্রান্ট করা, স্কিমা ডিফাইন করা, কি নির্বাচন, সব ডিবিএ। একমাত্র রেকর্ড ইনসার্ট করা ডিবি এর কাজ না। মানে রেকর্ড ইনসার্টটা কে করবে? ইউজার করবে। আমরা স্ট্রাকচার বানিয়ে দিলাম, কন্ট্রোল করলাম, যে টপ লেভেল ম্যানেজার থাকবে সে টোটাল ফরম্যাটটা বানিয়ে দিল, তার নিচের লেভেলে যারা আছে সেরা এন্ট্রি ফেন্ট্রি করবে, ও এন্ট্রি করবে না। সো রেকর্ড ইনসার্ট করা। পরেরটায় চলে আসো, ওয়েব পেজ তৈরির সময় কোনো রকম কোনো অ্যান্সার দেখবে না কেউ, নিজেরা চিন্তা করে করো। ওয়েব পেজ তৈরির সময় ফাইলের এক্সটেনশন হতে হবে কি? 4টে ভেরি গুড, .html। অর্ঘ্য বুঝতে পারছো ঠিকঠাক? দেখো 12 নাম্বার, HTML এ ওয়েব পেজের টাইটেল কোন অংশের মধ্যে রাখা হয়? ভেরি গুড, হেড, 12 এর এ। HTML ডকুমেন্টকে দেখতে গেলে কম্পিউটারে কোনটি থাকতে হবে? হ্যাঁ, ইন্টারনেট এক্সপ্লোরার থাকতেই হবে। শুধুমাত্র খাতায় লিখে রাখো, এনি টাইপ অফ ওয়েব ব্রাউজার, মানে তোমার গুগল ক্রোম বা ইন্টারনেট এক্সপ্লোরার, মজিলা, ফায়ারফক্স, বা আমি বলতে পারি সাফারি, যে কোনো একটি ওয়েব ব্রাউজার আমার রাখতেই হবে। সো 13C। AU, এই ডোমেনটি কোন দেশের জন্য ব্যবহৃত হয়? অস্ট্রেলিয়া। EU মিনস অস্ট্রেলিয়া, 14C। নিম্নের কোনটি একটি আনগাইডেড মিডিয়া? বলো। ইনফ্রারেড, ফাইবার অপটিক, টুইস্টেড পেয়ার, কপার কেবল। ইয়েস, ইনফ্রারেড, কোনো তার দরকার নেই। নিচের কোন তরঙ্গের কম্পাঙ্ক 1 গিগাহার্জ থেকে 300 গিগাহার্জ পর্যন্ত হয়? অ্যান্সারটা হবে মাইক্রোওয়েভ। 16B, মাল্টিপ্লেক্সার তৈরি করতে কোন গেটটি প্রয়োজন নয়? সবকটি প্রয়োজন। মাল্টিপ্লেক্সার ডিজাইন করে দেখবে একবার, দেখবে ওখানে অ্যান্ড গেট, অর গেট, নট গেট, প্রত্যেকটা গেটই ওখানে প্রয়োজন পড়ে। হাফ সাবস্ট্রাক্টরের বড়োর আউটপুটের বুলিয়ান এক্সপ্রেশন, এটা তো পারার কথা। হাফ সাবস্ট্রাক্টরের বড়োর আউটপুটের বুলিয়ান এক্সপ্রেশন কি হবে? 18C। এবার বি। হ্যাঁ, প্রদত্ত কোন গেটটির সাহায্যে ইনভার্সন করা যায়? ইনভার্সন মানে হচ্ছে নট যে কাজটা করে, মানে কোনো একটা ভ্যালুকে আমি ইনপুট নিলাম,
তার কমপ্লিমেন্ট বেরিয়ে আসবে। কার ক্ষেত্রে বলো? ন্যান্ড গেট, ন্যান্ড, ইয়েস, ন্যান্ড গেট। ন্যান্ড গেট ব্যবহার করে অর গেট তৈরি করতে কটি ন্যান্ড গেট প্রয়োজন হয় বলো? ন্যান্ড গেট থেকে অর গেট তৈরি করতে 3টি লাগে। হ্যাঁ, কি করে লাগে দেখো, সেটা হলো যেগুলো কাজ দিয়েছিলাম কাজগুলো করো। হ্যাঁ, কোশ্চেন দিয়েছিল যে ন্যান্ড গেট, এবার বিবার এবার ডট বিবার তার হোলবার, এটাকে ডিমোরগানসে যদি আমি ভেঙে দিই, এবার ডট বিবার হোলবার, এ ডাবল বার প্লাস বি ডাবল বার, ডিমোরগানসে ভেঙে দিলাম, এটা হয়ে গেল এ প্লাস বি। এটা হচ্ছে ন্যান টু অর। 3টি ন্যান গেট লেগেছে। তারপরেরটা দেখো, প্রদত্ত কোন লজিক গেটটি এ বি ডট এবার বিবার সূত্রকে মেনে চলে? কোনটা হবে? এক্স নর কে। কারণ দেখো, এ ডট বি যদি সেম ইনপুট হয় সেখানে আমরা 1 লিখবো, বাদ বাকি জায়গায় 0 লিখবো, তাই তো? এক্স নয় আমরা কি করি, 1টা স্ট্যান্ডার্ড ধরলাম, এ যখন 0 মানে এ বার, বি যখন 0 মানে বি বার প্লাস এটা 1, এ 1 মানে এ আর বি 1 মানে বি, মানে এ বার বি বার প্লাস এ বি। এটা কোন গেটকে ইন্ডিকেট করছে? এক্স নর গেটকে। হলো? এটা কি হবে অ্যান্সার? নর গেট দিয়ে অর গেটকে প্রকাশ করতে কটি নর গেট লাগে, কি পারবে তো করতে? এটা নর থেকে অর, হুম হুম হুম, এ বি, এ আমার নর গেট, হয়ে গেল নট টু অর। ইউটিপি পুরো নাম কি? ইউটিপি এসটিপি, স্পেলিং ভুল করা যাবে না কিন্তু। শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল আর আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। এরপর হচ্ছে এফডিএম, ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং,
টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং। এই অ্যান্সারটা বলো তো, একটি 4টি রো ও 6টি কলাম থাকলে ডিগ্রি কত হবে? সিক্স হবে, রাইট। যেহেতু আমার কলাম সংখ্যা 6, সব মোটামুটি পারবে এগুলো। এগুলো তো নিজেরাই প্র্যাকটিস করে নিজেরা পারবে। টেক্সটের কালার সেট করা সিনট্যাক্স, যখন টেক্সটের কালারকে সেন্ড করবে ভেবে করবে। টেক্সট font color equal to color name text font, এভাবে লিখবে। আমি যেভাবে লিখে দিচ্ছি পরীক্ষাতে একদম সেম ভাবে লিখবে। তারপরে কি আছে এ দেখো, এসছে মানে প্রদত্ত লাইনগুলি লেখার জন্য কোডটি লেখো। মাউন্টেন রিভার সি, তুমি অতটা স্পেস পাবে না। এভাবে আছে তো, এই যে এইভাবে আছে, বুলেটে আছে, এভাবে লিখো ইউএল এলআই মাউন্টেন রিভার সি ইউএল, এভাবে লিখবে ইউএল এলআই মানে লিস্ট, রিভার সি। কলামকে স্প্যান করে এক্সটেন্ড করার জন্য সুইচের কাজটা বইয়ের মধ্যেই পেয়ে যাবে। ইউআরএল এর গঠন দেখবে প্রোটোকল সার্ভার নেম, পড়িয়েছিলাম, তো বইটা খুললেই পেয়ে যাবে। ইউআরএল গঠন লিখে নেবে একবার। আর সিএসএম এর সিটির পুরো নাম, কেউ পারবে সিএসএম এর সিটির পুরো নাম? কেরিয়ার সেন্স multiple access with collision detection. Carrier sense multiple access with collision detection. URL এর গঠনটা যেগুলো হলো লিখে নেবে। যেগুলো যেগুলো কোশ্চেন গুলো পাবে সবগুলো, যেমন 2017 সালের কোশ্চেনটা এখানে আছে, এগুলো করার চেষ্টা করো। বই দেখবে না, পেন্সিল দিয়ে মার্ক, জাস্ট মোবাইলের মধ্যে থেকে তোমার মনে করে প্রিন্ট আউট করলে অনেক খরচা লেগে যাবে, দরকার নেই এখনই। বই দেখে দেখে এগুলো মিলিয়ে মিলিয়ে করো যে কোনটা অ্যান্সার। যেমন এখানে দেখো যে বলেছে ডিবিএমএস এর স্কিমা ডিলিট করার জন্য কোন স্টেটমেন্ট ব্যবহার করা হয়। স্কিমা ডিলিট করার জন্য ড্রপ স্টেটমেন্ট 12 এর বি, এভাবে লিখে লিখে তাহলে আমাকে দিয়ে চেক করিয়ে নাও। বইয়ের অ্যান্সার দেখবে না, বইয়ের অ্যান্সার কিন্তু সব ঠিক থাকে না, অনেক সময় ভুলও থাকে। ঠিক আছে, এভাবে করে যাবে, কোনো অসুবিধা হবে না। আমি রেকর্ডিংটা আপাতত স্টপ করছি, 1 মিনিট ওয়েট করো, স্টপ করে নিই।